আজকে আমরা সক্রিয় শক্তি এবং আর্হেনিয়াস সমীকরণের গাণিতিক সমস্যাগুলো দেখব। প্রথমত আমরা একটু সক্রিয় শক্তি দিয়ে একটু শুরু করি। তো তোমরা সক্রিয় শক্তি সম্পর্কে যদি জানতে চাও, এটাকে বলা হয় অ্যাক্টিভেশন এনার্জি। এটাকে জাস্ট অনেক রাফ ওয়েতে না বুঝে আমরা সহজেই বুঝি। তো সক্রিয় শক্তি হলো যে একটা, ধরো এ আর বি, এখানে A2 প্লাস B2 বিক্রিয়া করে তোমার 2B তৈরি করে, মনে করো এখানে বিক্রিয়ক কিন্তু এ, আবার এখানে হলো বিক্রিয়ক বি। মনে রাখতে হবে সকল এ কিন্তু এ বিতে কনভার্ট হতে পারে না, সকল বি কিন্তু এ বিতে কনভার্ট হতে পারে না, অর্থাৎ সকল বিক্রিয়ক উৎপাদে কনভার্ট হতে পারে না। যে যেসব বিক্রিয়ক পরিণত হইতে হইলে এক ন্যূনতম শক্তি অতিক্রম করে এবং শক্তির বাধা অতিক্রম করে তাদেরকে কি হতে হয়, উৎপাদে পরিণত হতে হয়। অর্থাৎ একটা বিক্রিয়ক পরিণত হতে হলে ন্যূনতম যেই শক্তির বাধা অতিক্রম করতে হয় সেটাকে বলা হয় সক্রিয়ণ শক্তি। আমরা একটু ব্যাপারটা সংজ্ঞার মাধ্যমে বুঝি। বিক্রিয়ক অণুগুলো ন্যূনতম যে শক্তি অর্জন করে উৎপাদে পরিণত হওয়ার যোগ্যতা অর্জন করে তাকে সক্রিয়ণ শক্তি বলে। অর্থাৎ আমরা যদি মনে করি এরকম যে এ আর বি কে মানে এদের মধ্যে 50 কিলো জুল পার মোল যদি শক্তি থাকে, তাহলে তখন কি হবে, বিক্রিয়ক থেকে উৎপাদ হতে পারবে। এখন এখানে এ বি যারা আছে তাদের মধ্যে তো 40 কিলো জুল পার মোলওয়ালা পারে, 60 থাকতে পারে, 70 থাকতে পারে। যারা সর্বনিম্ন 50 এবং 50 থেকে বেশি তারাই কি হতে পারতেছে, উৎপাদ হতে পারতেছে। এদেরকে বলা হয় হলো সক্রিয় শক্তি। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এটাকে সক্রিয় শক্তি বলা হয়। অর্থাৎ বিক্রিয়ক অণুগুলো ন্যূনতম যে শক্তি অর্জন করলে, ন্যূনতম বানানটা একটু দেখতে হবে, এখানে ভুল হয়েছে। ন্যূনতম যে শক্তি অর্জন করে উৎপাদে পরিণত হওয়ার যোগ্যতা অর্জন করে তাকে সক্রিয় শক্তি বলে। এটা 1889 খ্রিস্টাব্দে সুইডিশ বিজ্ঞানী রবার্ট আরহেনিয়াস সক্রিয় শক্তির ব্যাপার নিয়ে কথা বলছিলেন। আমরা একটু সামনে আগালে বুঝতে পারবো। সক্রিয় শক্তির তথ্য প্রদান করেন। এর একক হলো কিলোজুল পার মোল সক্রিয় শক্তি। এখন আসো, আমাদেরকে যদি বলা হয়, এটা এমসিকিউতে এই প্রশ্নটা আসে, যে বলে যে সক্রিয় শক্তির সাথে বিক্রিয়া হারের সম্পর্কটা কেমন হবে। আমি তোমাদেরকে বুঝাই বলি। ধরো আমাদের একটা দেওয়াল আছে, এখানে এখানে কতগুলো ঘাস, ছাগল আছে অনেকগুলা, এখানে ঘাস আছে। এটাকে আমরা মনে করি এই বাধাটা অতিক্রম করতে পারলেই মূলত সেটাই হলো যে তোমার তারা কি হতে পারবে, এই পাশে আসতে পারবে। মনে করো এখানে বড় বড় ঘাস আছে, এখানে যে ছাগলগুলা এটা পার হয়ে এখানে আসতে পারবে, তাই ঘাস খেতে পারবে। আমরা বলি যে এখান থেকে এই বাধাটা অতিক্রম করতে যে শক্তি লাগে এটা হলো সক্রিয় শক্তি। এখন চিন্তা করো, আমরা যদি বাধাটাকে যদি বাড়িয়ে ফেলি, অর্থাৎ সক্রিয় শক্তির পরিমাণটাকে যদি আমরা বাড়িয়ে ফেলি, তাহলে কিন্তু এখানে কম পরিমাণে ছাগল যাইতে পারবে। সেই জন্য আমরা বলি যে কি, তোমার যদি সক্রিয় শক্তির মানটা বেড়ে যায়, বিক্রিয়া হারটা কমে যাবে। জন্য সক্রিয় শক্তির সাথে বিক্রিয়া হারের সম্পর্কটা হলো তোমার ব্যস্তানুপাত, অর্থাৎ 1/, সক্রিয় শক্তি। অর্থাৎ কোন এক রাসায়নিক বিক্রিয়ার সক্রিয় শক্তির মান যদি বেড়ে যায়, তাহলে বিক্রিয়া হারটা কি হয়ে যাবে, কমে যাবে। কারণ বাধা বেশি হয়ে গেলে উৎপাদ কম উৎপন্ন হতে পারবে। ওকে, এখন আমরা একটা আরহেনিয়াস সমীকরণ নামে একটা জিনিস আছে, সেটা জানবো। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বিক্রিয়ার হার ও সক্রিয় শক্তি কিভাবে পরিবর্তিত হয় তা যে সমীকরণের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলা হয় আরহেনিয়াস সমীকরণ। কি বললাম, এই যে সক্রিয় শক্তিটাকে ই এ দ্বারা প্রকাশ করা হয়। ই এর মান তাপমাত্রার সাথে সাথে কিভাবে পরিবর্তিত হয়, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধির সাথে কিভাবে সক্রিয় শক্তি এবং বিক্রিয়ার হার, রেট অফ দ্য রিয়াকশন পরিবর্তন হয়, এটা সমীকরণের মাধ্যমে প্রকাশ করা হয়। এই সমীকরণটাকে আমরা বলি আরহেনিয়াস সমীকরণ। আরহেনিয়াস সমীকরণটা তোমরা যদি দেখো, এখানে মূল সমীকরণটা দাঁড়ায় এটা ইকুয়াল টু, তোমরা তোমাদের হাজারি স্যারের বইয়ে দেখতে পাবা, ইকুয়াল টু ইনটু জেড ইনটু ই টু দি পাওয়ার মাইনাস ই এ বাই আর। একটু জানতে হবে এখানে কে যেটা আছে এটা মূল সূত্র। এখান থেকে আমরা অনেকগুলো সূত্রে যাব করব। এটা হলো বিক্রিয়া হার ধ্রুবক। আমরা একটু আগে জানছিলাম বিক্রিয়া হার মানে হলো আর, বিক্রিয়া হার ধ্রুবক মানে হলো এ। তো বিক্রিয়া হার আর হার ধ্রুবকের পার্থক্য তো আগের স্লাইডে তোমরা দেখেছো। এখন বিক্রিয়া হার বুঝতে পারছো। ফি মানে হলো স্থানিক দিক বিন্যাস। এখন স্থানিক দিক বিন্যাস জিনিসটা কি, মনে করো একটা কার্বন, এর সাথে একটা হাইড্রোজেন আছে, এর সাথে এখানে মনে করো একটা মিথাইল মূলক আছে, এর সাথে একটা ক্লোরিন আছে, এর সাথে আর একটা ধরো মিথাইল মূলক আছে। এই অণুটা তো বড়, হ্যাঁ, এটা আর ছোট।
এটাও বড়। হাইড্রোজেন সবকিছু, যে কার্বনকে ঘিরে এখানে যে মৌলগুলো ধরে আছে, এভাবে বিন্যস্ত আছে, এখানে কিন্তু জায়গা কিন্তু কম, এখানে কিন্তু জায়গা বেশি আছে, স্পেস বেশি। যে একটা একটাকে যে এখানে যে বড় ছোট মিলে এখানে যে একটা ঘিরে রাখছে কার্বনকে, এটাকে বলা হয় হলো স্থানিক দিক বিন্যাস। এটা মনে হয় তোমরা স্থানিক দিক বিন্যাসের ব্যাপারটা বুঝতে পারছো। এখন আসো সংঘর্ষের হার। সংঘর্ষের হার হলো, তোমরা সবসময় মনে রাখবা, একটা রাসায়নিক বিক্রিয়ায় ধরো এ আর বি, আগের উদাহরণটাই দিই, বিক্রিয়া করে এ বি তৈরি করে, তাই তো? এ আর বি এর মধ্যে কিন্তু এখানে একটা বন্ধন আছে, এ এ একটা বন্ধন আছে, আবার বি বি একটা বন্ধন আছে, এটা এখানে এটা হবে না। এখানে যে বন্ধনটা আছে এখানে খেয়াল করো, আগে এই বন্ধনটা ভাঙতে হবে, এই বন্ধনটা ভাঙতে হবে, এই দুটো বন্ধন ভাঙলে তখন এ আর বি মিলে যৌগ তৈরি করতে পারবে। আগে বন্ধন ভাঙতে হবে, কিন্তু বন্ধন ভাঙতে হলে এখানে কি হতে হবে? সংঘর্ষ হতে হবে। এখানে তাপ দিলে এ আর বি এর মধ্যে যে সংঘর্ষ হবে, অথবা যে কোনো বিক্রিয়কের মধ্যে যে সংঘর্ষ হবে, সেটাকে বলা হয় সংঘর্ষের হার। আর হলো মোলার গ্যাস ধ্রুবক, এটা 8.314, এটা মনে রাখবো আমরা। যদি আমরা পরিবেশ রসায়ন পড়ি সেখানে আরেকটা মান পাবো, সেটা নিয়ে আমরা পরে বিস্তারিত বলবো। এসআই একক, সিজিএস একক, লিটার অ্যাটমসফিয়ার একক কীভাবে পরিবর্তন হয় সেটা। আপাতত এখানে জন্য 8.314 মনে রাখবা, ম্যাথ করার সময় সেটা কেন সেটা আমরা বুঝাবো। আর হলো তাপমাত্রা কেলভিন এককে। এখন এই সমীকরণটাকে যদি আমরা আরেক ভালো করে দেখার চেষ্টা করি, এখানে লন্ডন নিয়ে আমি এখানে ইলাবোরেটিভ ফর্মটা দেখানে, এটা পরীক্ষা আসে না, এমনি এখানে বুঝো তুমি। এখানে যদি উভয় পাশে লন নেওয়া হয় তাহলে এটা ফাংশন করে এক সূত্রের মধ্যে আসে, লন কে ইকুয়াল টু লন এ বাই এ বাই আর। এই সূত্রটা তোমাকে মুখস্থ করতে হবে। আরেকটা সূত্র হলো লন কে টু বাই কে ওয়ান, এই দুইটাতে আসছে মূলত। এখন এটা লন কে টু বাই কে ওয়ান, তোমার মনে রাখবা উপরে যদি কে টু থাকে এখানে এটা একটু ঝামেলা হয়, লাস্টে গিয়ে এটা টি টু হবে। কে ওয়ান নিচে বলে টি ওয়ান এখানে নিচে, মানে এটা জাস্ট একটা মনে রাখার স্ট্র্যাটেজি আর কি। সূত্রটা অনেক সময় আমাদের কি হয়ে যায়, ভুল হয়ে যায়। তোমরা জাস্ট এখানে কে টুর সাথে এখানে টি টু, মানে একটা কর্ণ সম্পর্কের মতোই মনে রাখো, বাকি জিনিসগুলো ইকুয়াল। টু বাই কে ওয়ান ইকুয়াল টু মাইনাস ইএ বাই ইএ বাই ওয়ান বাই টি ওয়ান মাইনাস ওয়ান বাই টি টু, এই দুটো সূত্র। তাহলে এখানে কয়টা সূত্র? তিনটা সূত্র তোমাকে মনে রাখতে হবে। এখানে একটা এ আছে, এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে আরহেনিয়াস ফ্যাক্টর। এটার একটা আবার নাম আছে, এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরও নাম বলা হয় এটাকে। এক্সপোনেনশিয়াল বলার পিছনে কারণ হলো এই ব্যাপারটাকে পুরো আরহেনিয়াস এ দ্বারা প্রকাশ করেছে। আপনার পরের স্লাইডে মনে হয় এটা দেখতে পাবো, বুঝতে পারবো। ওকে, এখন যদি আমরা বলি যে সূত্রটা একটু আগে আমরা পেয়েছি, এই সূত্রটা লন কে ইকুয়ালস টু লন এ মাইনাস ইএ বাই আর, যে সূত্রটা আছে, এই সূত্রটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা দেখো তো, লন কে ইকুয়াল টু লন এ মাইনাস ইএ বাই ওয়ান বাই টি। এটাকে আমরা কি লিখতে পারি? লন কে ইকুয়াল টু ইয়া ধরলে ওয়াই ধরলে ওয়াই ইকুয়াল টু এম এক্স, এই সূত্রটা আসছি, এই সূত্রে আমরা বলতে পারি ডালটা কি হয়? মাইনাস হয়, মাইনাস ডাল বলে এটা এই সমীকরণ, এটা ডাল কি হয়? মাইনাস ইএ বাই আর। সেই জন্য লন কে বনাম ওয়ান বাই টি একই সূত্রের ডাল হয় কি? মাইনাস ইএ বাই আর। আবার লগ কে যদি হয় ওয়ান বাই টি একই সূত্রের ডাল হয় মাইনাস ইউ বাই 2.303 আর। এখন 2.303 আরটা করতে আসছে, এটা হলো যে তোমার ওই যে এটাকে কি বলা হয়, লগ এবং লনের মধ্যে পার্থক্য হলো কত? 2.30 আর। তোমরা যখন লগটা নিবা তখন ডালের এখানে কি আনবা? নিচে আর এর আগে 2.303 আর আনবা। তাহলে লন কে বনাম ওয়ান বাই টি একই সূত্রের ডাল মাইনাস ইএ বাই আর, লগ কে বনাম ওয়ান বাই টি একই সূত্রের ডাল মাইনাস ইএ বাই 2.30 আর। এটার ডাল হলো এটা। এখন তোমাকে প্রশ্ন দিচ্ছে এখানে, প্রশ্নটি খেয়াল করো তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। বললো বিভিন্ন তাপমাত্রায় একটা যৌগ দেওয়া আছে, এই বিক্রিয়াটার মধ্যে বুঝিয়ে কিন্তু আর ধ্রুবক নির্ণয় করা হলো। প্রাপ্ত ফলাফল অনুযায়ী লন কে বনাম ওয়ান বাই টি, বলো লন কে বনাম ওয়ান বাই টি একই সূত্রের ডাল কেমন হয়? লন কে বনাম ওয়ান বাই একই সূত্রের ডাল মাইনাস ইএ বাই আর। হ্যাঁ বলেছে, ডাল পাওয়া গেল, তার মান ডালের মান কত? মাইনাস 1.2 × 10⁻⁴ হলে বিক্রিয়াটির সক্রিয় শক্তি কত? এখন আসো যেটা ঢাল, আমরা এটা লন কে বনাম ওয়ান বাই টি, লন কে ভার্সেস ওয়ান বাই টি একই সূত্রের ডাল
কি মাইনাস এ বাই আর, মাইনাস এ বাই আর এর মান তো প্রশ্ন বলে দিছে -1.2 × 10⁴। এখান থেকে তোমাকে কি বের করতে বলছে সক্রিয় শক্তির মান, এখান থেকে ই এর মান বের করলে এটা আসে। এটা তো সিম্পল একটা ম্যাথ আর কি, তোমরা যখন ম্যাথ করবা তাহলে বুঝতে পারবে। এখানে জাস্ট এটা, এখানে ডালটা বলা আছে, কিন্তু ধরো তুমি যদি এটা না জানতা যে এটার লনকে বনাম 1/t লেখস্তের ডাল যে -EA/r, তাহলে তুমি -EA/r = যে ডালের মানটা লিখতে পারতো না। আর এটা 8.314, এটাকে যখন লিটার এটা দরকার নেই এখন তোমার 8.314। এখন আসো আরেকটা অঙ্ক। O5 বিয়োজন ধ্রুবকের মান 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 65 ডিগ্রি তাপমাত্রা যথাক্রমে এত, একটা মান বলছে এবং এত, দুইটা মান দেওয়া আছে। এই বিক্রিয়ার সক্রিয় শক্তির মান কত? আবার বুঝো, এই বিক্রিয়ার বিয়োজন ধ্রুবকের মান, এটা একটা টেম্পারেচার দেওয়া আছে, এটা T1, এটা 65 ডিগ্রি, একটা হচ্ছে T2, যথাক্রমে এত এবং এত। বিয়োজন ধ্রুবকের মান এটা হবে K1 আর এটা হবে তোমার কি K2। তাহলে সব মানই তো দেওয়া আছে, ইয়ে বের করতে হবে। তো তোমার চিন্তা করতে এখন এই অঙ্ক করার সময় T1 মান কোন সূত্র, T2 T1 K1 K2 ওয়ালা সূত্র কোনটা? সূত্র হচ্ছে লন, যে তোমাদের একটু বলছিলাম K2 এখানে আছে, এই জন্য T1 T2 এখানে, লন K2/K1 = EA/r 1/T1 - 1/T2। এই সূত্রে যদি মানগুলো তুমি বসালে তুমি অটোমেটিক্যালি ই এর মানটা পেয়ে যাবে। বুঝেছো কিনা দেখো। এটাই হলো আমাদের অ্যান্সারের। এইগুলোকে বলা হলো সক্রিয় শক্তির ম্যাথ। আমরা আরো কিছু ম্যাথ দেখি। এই যে এখানে বললো সক্রিয় শক্তি মান বলে দেওয়া আছে, এটাতে N2O5 এর বিয়োজন বিক্রিয়ার সক্রিয় শক্তি এত কিলোজুল পার মোল। দেখো কিলোজুল পার মোল বলছে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়াটি ব্যাগ ধ্রুবকের অনুপাত বলছে, ব্যাগ ধ্রুবকের অনুপাত এটা কি হতে পারে? K1 = K2 হতে পারে, K2 = K1 হতে পারে। এটা নিয়ে একটু আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর বিষয় আছে। তাহলে এখন আমরা এখানে K1 = K2, 0 ডিগ্রিটা 25, এখানে একটু মনে রাখবো 25 আর 0 এর মধ্যে T1 কে 0, T2 কে 25, T1 এটা ছোট না, তাই এখানে আমাদের বের করতে হবে K1 = K2, এটা মনে রাখতে হবে। যদি এখন এটা হয়তো 25 ডিগ্রি সেলসিয়াস এবং 0 ডিগ্রি সেলসিয়াস, তখন আমরা অনুপাত বের করলে তখন আমরা বের করতাম K2 = K1। এটা অনেকে বুঝতে পারে না। এবার আসো ওয়েট, আমি কি ভুল বললাম কিনা দেখি। সূত্র বসালে তখন বুঝতে পারবো। ওকে, এখন আসো T1 এখানে কত 233 এত, এর মান এত, এটা কিলোজুল ফর্মুলা আছে, এটাকে জুল করতে হয়েছে জন্য মানটা বের করছি। এই সূত্র ব্যবহার করে এখান থেকে আমরা পাইলাম। এই পর্যন্ত তুমি চিন্তা করো, বাকি মানগুলো তো বুঝতে পারছো। লন K2/K1 = এত পাইছি। এখন আমাদের K2/K1 এর একটা মান হলো এটা। এবার এটাকে আমরা যদি কি করি, K2/K1 করলে এই অনুপাত এটাই আসে, এটা হবে অ্যান্সার তোমার আর কি। এরপরের অঙ্কটা দেখো, এখানে বলছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উন্নীত করলে একটি বিক্রিয়ার ব্যাগ ধ্রুবকের মান 3 গুণ বৃদ্ধি পায়। 3 গুণ বৃদ্ধি পায় বলছে, বৃদ্ধি পায়। বৃদ্ধি পাইলে হবে, আগে তো কিছু একটা ছিল না, ধরো আগে x এর সাথে 3 গুণ বৃদ্ধি পাইছে, তাহলে 3x কি হবে 4x। যদি 3 গুণ হয় বলে বুঝতে হবে কি, যদি 3 গুণ হয় বলে তাহলে হতো যে 3x বৃদ্ধি পায়, মানে কিছু একটা ছিল সেখানে 3 গুণ বৃদ্ধি পাইছে। আসো যেটা দেওয়া আছে 1 = 25, এটা 298 কেলভিন। এরপর T2 35, 308, এর মান কত? এটা মনে হয় স্লাইডটা চেঞ্জ হয়ে গেছে নাকি? না, ঠিক আছে। ধরি K1 = K, K2 = কি হবে
এটা আগে কে ধরলে এটার সাথে 3 গুণ বৃদ্ধি পেয়েছে জন্য 4k, এই জন্য এই সূত্র দিয়ে তুমি লাস্টে এখান থেকে এর মানটা পেয়ে যাবে। বুঝেছো কিনা দেখো, শুধুমাত্র এখানে এটা 3 গুণ হয়, এটা ধরো ধরতে হবে যে কি আমাদের ব্যাক ধ্রুবকের মান একটা k1 মানে কে, k2 মানে কি 3 গুণ বৃদ্ধি পায়, তাহলে k1 যে আছে k এর সাথে আবার 3k গুণ হইছে, যোগ হইছে, 3k গুণ হয়ে যোগ হইছে আর কি, এটা হবে কি 4k। কাটাকাটি গিয়ে এখানে এই রেজাল্টটা আসবে। এই অঙ্কটা দেখো, ডিগ্রি সেলসিয়াস মাত্রা একটি বিক্রিয়া ব্যাক ধ্রুবকের মান এত। একটা দেখো ডিএম কিউব মোল লিটার পার সেকেন্ড, এটা ঝামেলা করছে। ডিএম কিউব মানে ডেসিমিটার কিউব, ডেসিমিটার কিউব মানে মূলত লিটার, এটা মোল ফার লিটার, এটা তোমরা বুঝতে পারছো, এটা আর কিছুই না, এখানে কোনো চেঞ্জ করতে হবে না। এখন লক 2/k1, এই যে এখানে দেখো একটি বিক্রিয়া ব্যাক ধ্রুবকের মান এত, এই বিক্রিয়া সক্রিয় মান 0, সক্রিয় শক্তির মান কি বলছে 0 বলছে, এই এর মানটা 0 হয়ে যাবে। তোমরা নিজেরা এটা বুঝতে পারবা, অঙ্কটা ইয়াতে আছে, পিডিএফে আছে, একটু করে নিই। এটা তো নেক্সট স্লাইড। এখন দেখো আরেকটা আছে ক্যাপি এবং ক্যাসি। ক্যাপি ক্যাসির এই ম্যাথগুলো 100% আসবে আর কি, ওই জন্য এগুলো আমাদের করতে হবে। এটার জন্য আমাদের একটু বেসিক জিনিস জানতে হবে, নেক্সট ক্লাসে হয়তো এটা করা সম্ভব হবে, দেখি তোমাদের করাইতে পারে কিনা।